ভাবে সংবাদ সম্মেলন করে বলতে পারবে না যে এই বাদী বা যারা রয়েছে এই খুনের ব্যাপারে আমাদেরকে সাহায্য করতে চায়, আমাদের পক্ষ থেকে তাদেরকে কোনোভাবে অসহযোগিতা করা হয়েছে। কিন্তু রাষ্ট্র আমাদের কাছে আসতেছেই না, আমরা কিভাবে সহযোগিতা করব আমাদেরকে বলেন? যার কারণে আমরা আপনাদেরকে জানাতে চাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে ইনসাফের যাত্রা শুরু হতে পারে না। আমরা এটা বিশ্বাস করি না। বাংলাদেশে ইনসাফের যাত্রা শুরু হইতে হইলে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হইতেই হবে। প্রিয় ভাইয়েরা, নির্বাচন কেন্দ্রিক আপনাদেরকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিছু কথা জানাইতে চাই। শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় বাংলাদেশে যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে সিসি ক্যামেরা প্রণয়নের জন্য সরকারকে আহ্বান জানাইছিলেন। বলেছিলেন সরকারের যদি খয়রাত লাগে আমরা ক্রাউড ফান্ডিং করে এই সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিব। বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 45,000 ভোট কেন্দ্র রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ, যেখানে ভোট কারচুপির আশঙ্কা রয়েছে। সেখানে শুধুমাত্র সিসি ক্যামেরা বসালেই হবে না, সেখানে যে সকল পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, অন্যান্য সংস্থার যে সকল সদস্যরা দায়িত্ব পালন করবেন, তাদেরকে বডি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি এই ফেসিবাদী আমলে পুলিশ সহ অন্যান্য সংগঠনকেও আমরা ব্যালট বাক্সে ভোট দিতে দেখেছি, যার কারণে আমরা তাদের উপরেও পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে পারছি না। যার কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোর পাশাপাশি যে সকল বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদেরকেও বডি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ভোট চাইতে গেলে বিভিন্ন প্রার্থীদেরকে হয়রানি করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে তোমার বয়স কত, তুমি এখনই ভোট চাইতে আসছো কেন? এই বেটা, বাংলাদেশের আইনে যদি আমারে ভোটে অংশগ্রহণ করতে যে নির্দিষ্ট সময়সীমা দেয়া আছে সেটা পারমিট করলে তুই কোন হারামজাদা আছে আমার জিজ্ঞেস করবার যে আমি কেন ভোট চাইতে আসছি? এই যে অবৈধ অর্থ এবং পেশি শক্তির যেই ব্যবহার ভোটের এই মাঠে হয়, সেইটাকে বন্ধ করবার জন্য বর্তমান সরকারে যারা দায়িত্বে রয়েছেন আপনাদেরকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে। ইদানিং দেখতে পাচ্ছি যে ভোট বাক্সে রাজনৈতিক দলগুলোর শয়তানি একবার চিন্তা করেন, মানে এদের দিকে তাকাইলে মনে হয় একটার থেকে আরেকটা বড় শয়তান। এরা আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য এদের আদর্শ থেকে শুরু করে সবকিছু জলাঞ্জলি দিচ্ছে। সুবর্ণচরে 5 সন্তানের যেই মাকে গণধর্ষণ করা হয়েছে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে বিএনপির তাদেরকে প্রচারণায় যুক্ত করছে। আবার জামাতের প্রার্থীদেরকে দেখতে পাচ্ছি, জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের, তার নির্বাচনী প্রচারণায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের একজন লোক যার নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ মজুমদার, তাকে আমরা দেখতে পাচ্ছি তার পক্ষে গিয়ে দোয়া চাইতেছে। এই ধরনের শয়তানি যারা করবে, সে জামাত হোক, সে বিএনপি হোক, সে আমার বাপ হোক, তার পক্ষে আমাদেরকে, তার বিপক্ষে আমাদেরকে দাঁড়াইতে পারতে হবে। প্রিয় ভাইয়েরা, এই রাজনৈতিক দলগুলো আপনারে বলতেছে অমুক কার্ড দিবে, তমুক কার্ড দিবে, অমুক কাজ দেবে, তমুক কাজ দেবে, কিন্তু একবারের জন্য বলতেছে না যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান কি। একবারের জন্য তারা বলতেছে না বাংলাদেশের পররাষ্ট্র নীতি কি রকমের হবে। আগের সেই স্বামী স্ত্রীর পররাষ্ট্র নীতি হবে, নাকি একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যেই ধরনের পররাষ্ট্র নীতি অন্যান্য দেশ পালন করে সেই ধরনের প্রতিবেশী রাষ্ট্রের সাথেই আমরা পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করব। এবং প্রতিরক্ষা নীতির ব্যাপারে তাদের কোনো সুস্পষ্ট অবস্থান নাই। এই অবস্থান যারা নিশ্চিত করতে পারবে, আমরা জনগণকে তাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। যারা এইখানে অস্পষ্ট থাকবে, যারা বিভিন্ন ছল চাতুরি নিয়ে এই নির্বাচনে ক্ষমতায় আসবার চেষ্টা করবে, ইনকিলাব মঞ্চের জায়গা থেকে আমরা আপ্রাণ প্রতিহত করবার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি ঢাকা 8 আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রার্থী ছিলেন। তাকে খুন করা হচ্ছে, ইসি বলছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এর ব্যাপারে কোনো সুস্পষ্ট কোনো কথা আপনাদেরকে বলেছে যে এই ইসির অধীনে কিভাবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, যে ইসি আমার নিরাপত্তাও তো নিশ্চিত করতে সমর্থ নয়, এই ব্যাপারে আপনাদেরকে কিছু বলেছে? বলে নাই। আমরা আপনাদেরকে বলি, এই নির্বাচনে যদি কোনো সুষ্ঠু নির্বাচন না হয়, আমরা জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে সমর্থ না হই, তাহলে এই নির্বাচনে যেই দলগুলো অংশগ্রহণ করছে তাদেরকে এর দায় নিতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আহ্বান জানাই,
ইসকনের সাথে যারা জড়িত রয়েছে, এই ধরনের প্রার্থীদেরকে যারা নমিনেশন দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, এই রাজনৈতিক দলগুলোকে আপনাদেরকে বয়কটের আহ্বান জানাই। ওসমান হাদির ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি তার বিচারের ব্যাপারে সুষ্ঠু অবস্থান, তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত না করে, প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে গিয়ে প্রত্যেকটা আসনে আসনে আমাদের ভাই বোনেরা ভাগ হয়ে তাদের বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন করব। প্রিয় ভাইয়েরা, আর একটা ফাইজলামি দেখেন, মানে নির্বাচন হইতেছে না ফাইজলামি হইতেছে আমি কিছু বুঝতেছি না। এই যে দ্বৈত নাগরিক বলা হইতেছে বাংলাদেশের সংবিধানে এবং নির্বাচন কমিশনের আইনে নাকি এইটার অস্পষ্টতা রয়েছে। আরে ভাই, বাংলাদেশের আইন, নির্বাচন কমিশনের আইন, এই আইন তো প্রণয়ন হবে জনগণের মতামতের উপর ভিত্তি করে। কোন রাজনৈতিক দল এই আইন প্রণয়ন করতে তাদের রাজনৈতিক জনগণের অভিমত লাগবে, এছাড়া তারা এই আইন প্রণয়ন করতে পারবে না। ভাইয়েরা, এই যে দ্বৈত নাগরিক রয়েছে, আজকে একটা সুসময় রয়েছে, নির্বাচন করতে ড্যাং ড্যাং করে বিদেশ থেকে চলে আসছে। আবার যখন এই বাংলাদেশ কোনোদিন ক্রান্তি লগ্নে পৌঁছে যাবে, তখন এই হারামিগুলো আবার বিদেশে চলে যাবে, আপনি আমি সেই ক্রান্তি লগ্নে আবার আমাদেরকে বুক পেতে দাঁড়াইতে হবে। যার কারণে এই ইলেকশনে কোনো ভুল করা যাবে না। দ্বৈত নাগরিক যারা রয়েছে, যারা আপনাকে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের সব থেকে ভয়াবহ মুহূর্তগুলোতে যারা আপনাকে রেখে বিদেশে চলে যায় বা বিদেশে চলে যাবে, এই ইলেকশনে আপনারা তাদেরকে ভোট দিবেন না। আমরা দেখতে পাচ্ছি জামাত, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর দ্বৈত নাগরিকদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাদের নাম ধরে ধরে আজকে থেকে আমরা তাদের নাম ধরে ধরে কোন আসন থেকে সে নির্বাচন করছে এবং তাদেরকে ভোট না দেওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানাবো। ঋণ খেলাপির ব্যাপারে এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কি করছে, তারা ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিচ্ছে। মানে বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর এত দৌলিয়াত্ব কেন? মানে তাদের কি নেতাকর্মীর এত অভাব পড়ছে যে যারা বাংলাদেশের ব্যাংকগুলো লুট করছে, যারা বাংলাদেশের শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে, এই ধরনের লোকগুলোকে কেন নির্বাচনে নমিনেশন দিয়ে ক্ষমতায় নিয়ে আসতে হবে? আমরা এই রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই।